ডাকসুর পর এবার জাকসু নির্বাচনেও শিবিরের চমক। জিএস মাঝার সহ 21 পদে জিতেছে তাদের জোর। স্বতন্ত্র জিতু জাকসু ভিপি। 3 দিন নানা নাটকীয়তার পর ফল ঘোষণা। শুদ্ধাচার থাকলে রাষ্ট্র গণতান্ত্রিক হবেই বলেছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রাণী সংরক্ষণে সময়োপযোগী আইন করার আশ্বাস। কেবল নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির তাগিদ আলী রিয়াজের। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনীতিবিদদের। লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। রাতে মারা গেছেন রাজধানীর একটি হাসপাতালে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডাকসুর পর এবার জাকসু নির্বাচনেও ছাত্র শিবিরের চমক। জিএস এজিএস সহ জাকসুর 25টি পদের মধ্যে 21টিতেই জিতেছে শিবির সমর্থিত অসমন্বিত শিক্ষার্থী জোট। ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করা হয়। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। এ উল্লাস বিজয়ের। এ জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। যে জয়ের আনন্দে অশ্রুসিক্ত বিজয়ীরা। ফলাফল ঘোষণার সাথে সাথে এভাবেই আবেগ আপ্লুত তারা। প্রায় 3 যুগ অনেকটা নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের সিংহভাগ। জিএস এজিএস এর 2 পদ সহ 25 পদের 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই দায়িত্বকে জাহাঙ্গীরনগর পরিবারের আমানত বললেন নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। দিলেন সময়মতো পরবর্তী জাকসু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখার ওয়াদাও। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি। আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায়ে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি। আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত, আমাদেরকে এই 20 জনের প্যানেলের 20 জনের মধ্যে 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। প্যানেলের সিংহভাগ জয়ে ক্যাম্পাসে কোনো আনন্দ মিছিল করেনি ছাত্র শিবির। ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এই বিজয়টাকে শুধু ছাত্র শিবিরের বিজয় হিসেবে আমরা বলবো না, এটা আমি ইতিপূর্বেও বলেছি। এই বিজয়টা যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা জয় লাভ করতে পারেনি তাদের বিজয়, এরপরে যত সংগঠন রয়েছে তাদের বিজয়, শিক্ষার্থীদের বিজয় এবং জুলাইয়ের সকল শহীদদের বিজয় বলবো। কারণ জুলাই পরবর্তী যে বাংলাদেশ গঠিত হয়েছে, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে আমাদের প্রত্যেকটা কর্মসূচিকে ডিজাইন করতে। আমরা শিক্ষার্থীদের সাইকোলজি এবং পালসকে বোঝার চেষ্টা করেছি, তারা কেমন নতুন রাজনীতি দেখতে চায়। তো ঠিক সেভাবে করে ছাত্র শিবির তার অতীতের ধারাবাহিকতার আলোকে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করেছে। লেজুর ভিত্তি না করে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি জিতু। শিক্ষার্থীদের প্রত্যাশা, সবচেয়ে বড় একটা প্রত্যাশা ছিল ক্যাম্পাস থেকে যে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি হয়, সেই রাজনীতির চর্চাটা আমরা বন্ধ করব এবং ক্যাম্পাসকে একটি নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব এবং একই সাথে যাতে শিক্ষার্থীরা সব সময় যাতে পড়াশোনার সমান সুযোগ সুবিধা পায় এবং একজন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি আবাসিক বিশ্ববিদ্যালয় যাতে কোনো রকম কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার 11,919, কাস্ট হয়েছে 8,016টি, অর্থাৎ 67.9%। 3 দিনের নানা নাটকীয়তা শেষে অবশেষে জাহাঙ্গীরনগর পেল নতুন শিক্ষার্থী প্রতিনিধি, যার মাধ্যমে অবসান হলো দীর্ঘ 33 বছরের প্রতীক্ষার। তাই তো এবার শিক্ষার্থীদের দেখার পালা নতুন ছাত্র প্রতিনিধিরা কতটুকু শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, সাভার। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল 14 প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন ভিপি ও 2 জন জিএস প্রার্থী রয়েছেন। আগামীকাল আজ ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এ পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। এদিকে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী জোট। অবাধ, সুষ্ঠু ও
গ্রহণযোগ্য রাষ্ট্র নির্বাচন বাস্তবায়নে এই যৌথ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন থেকে 12টি দাবি উত্থাপন করেন রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদি মারুফ। অন্যদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু মনোনয়নপত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন। 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে। দেখলাম সেখানে ব্যাপারে ব্যালট বাক্স ওএমআর শিট বা মানুষ হিসেবে রাষ্ট্র ও সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে সকল প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে অনেকেই অসহিষ্ণু হয়ে উঠেছে। গণতন্ত্র শুদ্ধাচার বিদ্যমান থাকলে রাষ্ট্রে বাস্তবিকভাবে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে বলে মন্তব্য তারেক রহমানের। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজনৈতিক ডামাডোল ও পাল্টাপাল্টি অভিযোগ আর দোষারোপের প্রতিযোগিতায় ব্যস্ত নানা পক্ষ। তখন পশু পাখি নিয়ে এই অনুষ্ঠান। সারা দেশে প্রাণী ও পশুপ্রেমীদের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই মেলা। আর এই আয়োজনের শিরোনাম প্রাণী ও প্রাণের মিলন মেলা। বিকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভামঞ্চের যেই বড় পর্দায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত আছেন, এই আয়োজনে তা ভাগাভাগি করা হয়েছে। মনিটরের অর্ধেক জুড়ে দেখানো হয় নানা প্রজাতির পশু পাখি। এক কোণে বিড়াল কোলে তারেক রহমান। আমরা যেহেতু রাজনীতি করি, তারেক রহমান তার বক্তব্যে অনেকের কৌতূহলের জবাব দেন, কেন প্রাণী ও প্রাণের এই মিলন মেলা। আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে, সেটা রাষ্ট্র যখন কখনো কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি। কারো মনে এই ধরনের কথা আসাটা অন্যায্য নয় হয়তো। তবে আমাদের বোধহয় এটাও জেনে রাখা প্রয়োজন, নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার। রাষ্ট্র ও রাজনীতিতে মানুষের অধিকার এবং প্রাণীর নিরাপদ আবাসস্থলের জন্য সমাজে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শুদ্ধাচার নিশ্চিতের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় 1.5 দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। রাজনৈতিক নেতাদের সঙ্গে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শুধু নির্বাচন নিয়ে না ভেবে রাজনৈতিক দলগুলোকে রুলস অব দ্য গেম বা প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তন নিয়ে চিন্তার পরামর্শ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। অন্যদিকে রাজনৈতিক মতভেদ থাকলেও গণতন্ত্রকে সুরক্ষা দিতে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যই রাষ্ট্রের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা সংস্কার প্রস্তাবনা বিষয়ক আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত বাস্তবায়ন করতে হলে হোঁচট খেতে হবে। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষোভ দৃশ্যমান। ফ্যাসিবাদ শক্তির মোকাবেলা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে। ইলেকশন যদি স্থগিত হয়, যদি পণ্ড হয়ে যায়, এমনকি ফ্যাসিবাদের শক্তি বাদ দেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে, শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন, হিংসা এটা বাড়বে এবং এটা রাজপথে একটা সহিংস বিরোধ বৈরিত
এটা পর্যবেসিত হয় ঝুঁকিটা বাড়বে। আমাদের যে জুলাই সনদটা আছে সেটা যাতে টেকসইভাবে বাস্তবায়ন হয় সেজন্য আমরা ন্যাশনাল সিনেমা পার্টি থেকে সবসময় বলছি যে আগামী যেই বডিটা ইলেক্টেড হবে তাদের যাতে কনস্টিটিউট পাওয়ার থাকে, সেভাবেই সবচেয়ে টেকসইভাবে যে সংসদগুলোতে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ হবে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি, এটা একটা বাস্তবতা। এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। আমরা সবাই মিলে যাই খুঁজে বের করি না কেন, দিন শেষে যদি রাজনৈতিক সমঝোতা না হয়, আমরা যেটা যে পদ্ধতিতেই ইন্ট্রোডিউস করি বা চাপিয়ে দিই সেটা সাস্টেইনেবল বা টেকসই হবে না। এখন আমার শেষ কথা হলো, আসলে আমরা সবাই মিলে দোয়া করি যে আমাদের নেতারা, আমাদের পলিটিশিয়ানরা যত তাড়াতাড়ি আমাদের সামনে সেই তৃতীয় বা বিকল্প সত্যটা হাজির করবেন, তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। সে লক্ষ্যেই রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে ঐকমত্য হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। এখন যারা বলছেন যে ঈশান ফোরাম এক দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেইটা আছে, সেটাকেও স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা দূর করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর করতে ভূমিকা রাখার পরামর্শ দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। আপনাকে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সংস্কারের যে কথাগুলো আলোচিত হচ্ছে সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করার আলোচনা। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে বলতেছি, বাউন্ডিং একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। আলোচনায় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে সংকটের সমাধানে আলোচনার উদ্যোগ বহাল রাখার পরামর্শ দেন বিভিন্ন দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়ে জুলাই সনদে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের 19টি বিষয়ের মধ্যে 10টিতে একাধিক ভিন্ন মত রয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐকমত্য কমিশন। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করেছে কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়ন ক্ষেত্রে একমত সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের 19টি বিষয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের গঠন, ইখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ণ 10টি বিষয়ে ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে।
এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অফ দি কনস্টিটিউশন আছে। এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া। এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের 4টি পদ্ধতি গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্য কমিশন। আমরা সকল দল একত্রিত হলেও আমাদের আসলে অথরিটি তৈরি হয় না যে আমরা এটাকে সংবিধান আকারে বাস্তবায়ন করব। সেটা তখনই বাস্তবায়িত হতে পারে যখন জনগণ তার প্রতিনিধিদের মাধ্যমে এই অথরিটি আমাদেরকে দেন। সংবিধান কিন্তু কাউকে স্বৈরাচার বানায় নাই। স্বৈরাচার তার নিজ প্রয়োজনে সংবিধানটাকে অদল বদল করেছে, কাটাছেঁটা করেছে। সুতরাং সংবিধান ছিঁড়ে ফেলতে হবে। আমরা এটা সমর্থন করিনি। 13 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোন 2 ব্যক্তি সই করবেন তাদের নাম পাঠাতে বলেছে কমিশন। রবিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সনদের চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানোর আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত 10টা 15 মারা যান লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। তার বয়স হয়েছিল 71। তিনি স্বামী ও 4 সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। গত কিছুদিন ধরে সপ্তাহে 2 দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে গত 2রা সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 1954 সালে 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন 55 বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভীনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। দর্শক, এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস রয়েছেন রাজধানীর ইউনিভার্সাল হসপিটালে যুক্ত চিতার সঙ্গে। কায়েস, প্রয়াত ফরিদা পারভীনের নামাজে জানাজা ও দাফনের বিষয়ে কিছু তথ্য জানতে পেরেছেন কিনা, আর পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছু বলেছেন কিনা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বিপাশা। আমরা এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা ইউনিভার্সাল হাসপাতালের নিচে অবস্থান করছি। এই হাসপাতালেই রাত 10:15টার দিকে ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন, লালন সঙ্গীত সম্রাজ্ঞী। তিনি দীর্ঘদিন ধরে রোগভোগের পর কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তো সেই রোগভোগের পর আজকে তিনি ইন্তেকাল করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তার পরিবারের পক্ষ থেকে তার সন্তান, অর্থাৎ তার যে প্রথম পক্ষের সন্তান ইমাম নাহিল, তিনি আমাদের সাথে কথা বলেছেন। প্রথম দিকে তিনি যেটি বলেছিলেন, তো তার সাথে বর্তমানে ফরিদা পারভীনের যে স্বামী রয়েছে কিছুটা কনফিউশন তৈরি হয়েছিল। পরবর্তীতে পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার বর্তমান যে স্বামী তিনি এবং আগের পক্ষের সন্তান তারা এসে একত্রে ব্রিফ করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ইউনিভার্সাল মেডিকেলেই তার মরদেহ রাখা হয়েছে। এখান থেকে মরদেহ নিয়ে যাবে আল মার্কাজুলে, সেখানে গোসল করিয়ে তারপরে তার মরদেহ তেজকুনিপাড়ার বাসায় রাখা হবে সকাল পর্যন্ত এবং আগামীকাল সকাল 10:30টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে। সেখানে 11:30টা পর্যন্ত মরদেহ রাখা হবে। এরপর ফরিদা পারভীনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে আসা হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপরেই তার মরদেহ কুষ্টিয়া নিয়ে যাওয়া হবে। কুষ্টিয়া তার
তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি যেহেতু লালন সঙ্গীত গাইতেন এবং লালন সঙ্গীতের প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল, সে কারণে তিনি ওসিয়ত করে গেছেন যে কুষ্টিয়ায় যে পারিবারিক কবরস্থান সেখানেই তাকে দাফন করা হবে, পৌর কবরস্থান সেখানে দাফন করা হবে। তো বাদ মাগরিব জানাতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার মরদেহ নিয়ে আসা হচ্ছে। বিপাশা আপনাকে দেখাচ্ছি যে ফরিদা পারভিনের মরদেহ এই মুহূর্তে আমার পেছনে যে ফ্রিজিং গাড়ি আছে, লাশবাহী ফ্রিজিং গাড়ি, এই গাড়িতে করেই তার মরদেহ নেওয়া হবে আল মার্কাজুলে। সেখানে তার গোসল করানো হবে এবং গোসল করানোর পর তার মরদেহটি তেজকুড়িপাড়ার বাসায় নিয়ে যাওয়া হবে। আপনি দেখছেন যে পরিবারের লোকজন এবং তার ভক্ত অনুরাগী অনেকেই এখানে এসেছেন, অনেকেই ভিড় করেছেন। তো তারা সবাই এখন নিচে নেমেছেন এবং গাড়িটি প্রস্তুত করা হচ্ছে, লাশবাহী যে ফ্রিজিং গাড়ি সেটি প্রস্তুত করা হচ্ছে। এই গাড়িতে করেই তার মরদেহটি নেওয়া হবে আল মার্কাজুলে এবং সেখানে গোসল করানোর পর তারপরে বাসায় রাখা হবে, অর্থাৎ আজ সারা রাত বাসায় রাখা হবে, তেজকুড়িপাড়ার বাসায় রাখা হবে। তো কালকে বা মাগরিব কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হবে। আমরা যদি কায়েস, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব। দর্শক, রাজধানীর ইউনিভার্সাল হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল কায়েস। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া নীতি বাস্তবায়ন জরুরি বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, লাইসেন্স নেয়ার আগে গণমাধ্যম মালিকদের উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। ন্যূনতম মজুরি 35,000 টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, নইলে গুজবে দেশে সহিংসতা বাড়বে। বলেন, প্রতিষ্ঠান মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত না। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানান তিনি। কোনো সাংবাদিক প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে গিয়ে আহত বা নিহত হলে মালিক পক্ষকে আইনের মুখোমুখি করা হবে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান এখন ভালো, তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়া বিষয় এখন আর সরকারের হাতে নেই। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, এলডিসি ইস্যুতে বাংলাদেশকে ঝুঁকি নিতে হবে। যেখানে ঝুঁকি নেওয়া হয়নি সেখানে এগোনো যায় না। রানা প্লাজার বিপর্যয় থেকে শিক্ষা নেওয়ায় তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে আছে। এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের অনেক হারাবার আছে, এজন্য ব্যবসায়ীরা শঙ্কিত। ব্যবসায়ীরা অন্ধকারে রেখে এলডিসি গ্র্যাজুয়েশনে সরকার যাচ্ছে বলেও মন্তব্য তার। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, আগের সরকারে রেখে যাওয়া দেশের খারাপ অর্থনীতি এখন হাসপাতাল থেকে বের হতে পারেনি। তবে তথ্যের ম্যানিপুলেশন হয়েছে সেটা বলে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো যাবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানি। ডাকসুর পরেবার জাকসু নির্বাচনেও শিবিরের চমক। জিএস মাঝার সহ 21 পদে জিতেছে তাদের জোর। স্বতন্ত্র জিতু জাকসু ভিপি। 3 দিন নানা নাটকীয়তার পর ফল ঘোষণা। শুদ্ধাচার থাকলে রাষ্ট্র গণতান্ত্রিক হবেই বলেছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রাণী সংরক্ষণের সময় উপযোগী আইন করার আশ্বাস। কেবল নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির তাগিদ আলী রিয়াজের। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনীতিবিদদের। লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন আর নেই। রাতে মারা গেছেন রাজধানীর একটি হাসপাতালে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।